আর মাইক্রো হচ্ছে ছোট পরিসর। অর্থাৎ যে সকল উপাদানগুলো, অর্থাৎ একটি ব্যবসায় করতে গেলে বা একটি প্রকল্প নির্বাচন করতে গেলে পারিপার্শ্বিক কিছু উপাদান রয়েছে, সেই উপাদানের উপর ভিত্তি করে সেগুলোর উপর মূল্যায়ন করে বিচার বিশ্লেষণ করেই কিন্তু একটি প্রকল্প নির্বাচন করতে হয়। তো এই প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে এই সকল উপাদানগুলোকে বিশ্লেষণ করতে হয়, আর বিশ্লেষণের জন্য কিছু উপাদান রয়েছে। সেই উপাদানগুলোকে এখানে দুইটি পদ্ধতিতে ভাগ করা হয়েছে যেখানে আমরা বিশ্লেষণ করব। একটি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং, আরেকটি হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং কি? ম্যাক্রো স্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলোকে মূল্যায়ন করে। অর্থাৎ ব্যবসায়ের প্রকল্পকে বা ধারণাকে মূল্যায়ন করার জন্য এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ, এই উপাদানগুলো প্রভাব ফেলে একটি মূল্যায়ন নির্বাচনের ক্ষেত্রে বা মূল্যায়ন করার ক্ষেত্রে। তো এটি হচ্ছে একটি বড় ধরনের যে উপাদান রয়েছে, যেখানে ব্যবসায় উদ্যোক্তার কোনো হাত থাকে না বা নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তা এই উপাদানগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ ফেলতে পারে না। তো আমরা আলোচনায় চলে যাই। এই ম্যাক্রো স্ক্রিনিংয়ের কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে প্রকল্প ধারণা মূল্যায়নের ক্ষেত্রে এই উপাদানগুলো প্রভাব বিস্তার করে অথবা প্রভাব ফেলে। তো প্রথমেই চলে যাব, প্রথম পয়েন্টে হচ্ছে জনসংখ্যা। অর্থাৎ যখন একজন ব্যবসায় উদ্যোক্তা যখন প্রকল্প ধারণা মূল্যায়ন করবেন, তখন কিন্তু সেই এলাকার জনসংখ্যা সম্পর্কে তার ধারণা অর্জন করতে হবে, যে জনসংখ্যা কীরূপ, সেই এলাকার জন্ম মৃত্যু হার এবং জনসংখ্যার যেই বৃদ্ধি। তো এই সকল বিষয়ে কিন্তু এই এই জনসংখ্যার মধ্যে চলে আসবে এই পয়েন্টের মধ্যে। তো এই জিনিসগুলো মূল্যায়ন করতে হবে। এই জনসংখ্যার উপাদান যেটি রয়েছে, এটার উপর ভিত্তি করেই কিন্তু প্রকল্পটি মূল্যায়ন করতে হয়। তারপর দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে, অর্থনৈতিক পরিবেশ। পণ্য বা সেবার চাহিদা চারিদিকে বাজারে কেমন, তা কিন্তু সেই এলাকার যেই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন করা হবে, সেই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার উপর কিন্তু ভিত্তি করেই কিন্তু তা নির্ধারণ করতে হয় বা নির্বাচন করতে হয়। তো জীবনযাত্রার মান কেমন, বা তারা খরচের পরিমাণ কেমন ধরনের খরচ করে থাকে, তাদের মাসিক বা বাৎসরিক মাথাপিছু আয় কেমন, সেই সকল বিষয় কিন্তু এই ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই ক্ষেত্রে বিবেচ্য বিষয়। তো এই সকল বিষয় কিন্তু দিক লক্ষ্য রেখেই কিন্তু একটি প্রকল্প নির্বাচন করতে হয়। তো এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এরপরের পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ সঠিক ব্যবসায় বাছাইয়ের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ বিরাট ভূমিকা পালন করে। শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকেই আসে। তো এই প্রাকৃতিক পরিবেশ থেকে শিল্পের কাঁচামালের সহজলভ্যতা কিন্তু যাচাই করতে হয় এই ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় এখানে, যে এমন কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠা করা যাবে না যাতে করে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন হয় অথবা দূষণ হয়ে থাকে, এবং দূষণ হলেও তা যাতে দূষণ রোধ করা সম্ভব হয় সম্পূর্ণরূপে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে আরেকটি বিষয়, প্রাকৃতিক পরিবেশ। এরপর দেখব রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ হচ্ছে এমন একটি উপাদান যেখানে রাজনৈতিক যেই দলগুলো রয়েছে একটি দেশের বা একটি স্থানীয় এলাকার, সেই রাজনৈতিক দলগুলোর স্থিতিশীলতা বা রাজনৈতিক যেই দল রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে হবে। তারপর হচ্ছে প্রধান যে রাজনৈতিক দলের মনোভাব রয়েছে বা দলের দর্শন রয়েছে, সেই বিষয়গুলো। তারপর রাজনীতিবিদদের আচরণ ব্যবসায় কার্যক্রমকে প্রভাবিত করে। তো এই সকল বিষয়গুলো কিন্তু একটি রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হচ্ছে রাজনৈতিক যে নেতারা রয়েছে তাদের আচরণ, তাদের কার্যক্রম। তো এই সকল বিষয় কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বা একটি প্রকল্পকে কিন্তু প্রভাবিত করে। সো এই বিষয়গুলো কিন্তু খুবই লক্ষণীয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে। এরপর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ কি? যখন একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা প্রকল্প নির্বাচন করা হবে বা মূল্যায়ন করা হবে, তখন কিন্তু সেই এলাকার বা অঞ্চলের শিক্ষার হার, কারিগরি শিক্ষার হার, পাশাপাশি সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুভূতি
সম্পর্কে ধারণা লাভ করতে হবে এবং এই সকল বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু প্রকল্প মূল্যায়ন করা প্রয়োজন। কারণ একটি সমাজের বা একটি অঞ্চলের যখন ধর্মীয় অনুভূতি, শিক্ষার হার, কারিগরি দক্ষতার হার, এই সকল বিষয় যখন এবং সংস্কৃতি কেমন, সেই সকল বিষয় যখন পরিপূর্ণ ধারণা লাভ করা যাবে, তখন কিন্তু তাদের সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রকল্প নির্বাচন বা মূল্যায়ন করা দরকার বা প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিবেশ। এরপর আমরা আলোচনা করব আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ কি? আইনগত পরিবেশ হচ্ছে একটি অঞ্চলের বা দেশের প্রচলিত আইন, অর্থাৎ ব্যবসায়ের যে কী কী আইন রয়েছে, একটি ব্যবসায় বা প্রকল্প যখন প্রতিষ্ঠা করা হবে বা শুরু করা হবে, সেই ক্ষেত্রে প্রচলিত আইন দ্বারা প্রচলিত যেই আইন রয়েছে সেই আইনের আওতায় কিন্তু যে প্রয়োজনীয় কাগজপত্র আছে বা প্রয়োজনীয় যে দলিল রয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম রয়েছে আইনগত, সেই সকল সম্পন্ন করার মাধ্যমেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বা প্রকল্প শুরু করতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে প্রকল্প নির্বাচন করা হবে সেই প্রকল্পের আইনগত দিকগুলো কেমন, দেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই দিকগুলো কিন্তু লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা এখন দেখব যে আমাদের এই ম্যাক্রো স্ক্রিনিংয়ে কী কী জিনিসগুলো আমরা পয়েন্টগুলো আলোচনা করেছি। প্রথমে হচ্ছে জনসংখ্যা, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ এবং আইনগত পরিবেশ। অর্থাৎ এখানে আমরা 6টি বিষয় আলোচনা করেছি, 6টি পয়েন্ট। এই 6টি পয়েন্ট হচ্ছে ম্যাক্রো, অর্থাৎ বড় আকারে, এটা হচ্ছে বৃহৎ আকারে, এগুলো হচ্ছে বৃহৎ আকারের উপাদান, যেগুলো কিনা একটি ব্যবসায় বা প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এই সকল দিকগুলো প্রভাব ফেলে যে কোনো ব্যবসায় বা প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে। তো এই সকল দিকগুলো কিন্তু অবশ্যই লক্ষণীয় একটি ব্যবসায় প্রকল্প অথবা প্রকল্প নির্বাচন বা মূল্যায়নের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তী যেই আলোচনা সেটি হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। তো যখন একজন উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদান, অর্থাৎ জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ এবং আইনগত পরিবেশ, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে, এই সকল উপাদানের উপর ভিত্তি করে যখন একটি ব্যবসায় প্রকল্প নির্বাচন করতে যাবে, এর পাশাপাশি কিন্তু তাকে আরও কিছু বিষয় কিন্তু বিবেচনা করতে হয়, সেই বিষয়গুলো একটু ছোট আকারে, সেই বিষয়গুলো হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং। তো এর জন্য এটাকে ম্যাক্রো স্ক্রিনিংয়ের আওতায় ধরা হয়। তো ম্যাক্রো স্ক্রিনিংয়ের কিছু পয়েন্ট রয়েছে, যেই সকল উপাদানের উপর ভিত্তি করে পরবর্তী যে ধাপ রয়েছে। প্রথমে প্রাথমিক পর্যায়ে কিন্তু ম্যাক্রো স্ক্রিনিং, অর্থাৎ ম্যাক্রো মানে বড় আকারে যে উপাদানগুলো রয়েছে, 6টি পয়েন্ট আলোচনা করেছি, সেগুলোর উপর ভিত্তি করে প্রকল্প মূল্যায়ন করতে হবে এবং নির্বাচন করতে হবে। পরবর্তীতে এগুলো মূল্যায়নের পরবর্তী সময় আরও কিছু উপাদানের মাধ্যমে কিন্তু ব্যবসায় প্রকল্প বা ব্যবসা প্রতিষ্ঠানের যেই প্রকল্প নির্বাচন করা হবে সেটাকে মূল্যায়ন করার জন্য সেই পয়েন্টগুলো বিবেচনা করা উচিত। তো সেই পয়েন্টগুলো হচ্ছে মাইক্রো স্ক্রিনিং হচ্ছে বাজার চাহিদা। প্রথমেই হচ্ছে মাইক্রো স্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, তারপর হচ্ছে বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখা বাঞ্ছনীয় এক্ষেত্রে। তো এই মাইক্রো স্ক্রিনিংয়ের যে উপাদানগুলো রয়েছে সেগুলো এখন আলোচনা করব। বাজার চাহিদা অবশ্যই যে পণ্যের প্রকল্প বা যে পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠা করা হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পণ্যের বাজারের চাহিদা কেমন, তারপর ক্রেতাদের দৃষ্টিভঙ্গি কেমন, তারপর হচ্ছে তাদের আগ্রহ কেমন বা প্রতিযোগিতা কেমন বাজারে রয়েছে, অর্থাৎ কয়েকটি দিক বিবেচনা করতে হবে বাজার চাহিদার ক্ষেত্রে। সেটি দেখতে হবে, বাজার জরিপ ও গবেষণা করতে হবে, বাজার জরিপ করতে হবে এবং গবেষণা করতে হবে। বাজার জরিপ এবং গবেষণার মাধ্যমে পণ্যের চাহিদা কেমন, ক্রেতার দৃষ্টিভঙ্গি কেমন, তারপর হচ্ছে ক্রেতার আগ্রহ কেমন, বাজারে ওই পণ্যের প্রতিযোগিতা কেমন রয়েছে এবং পণ্য বা সেবার সুযোগ সুবিধা যথার্থভাবে যাচাই করা যায়। তো এইগুলো হচ্ছে জরিপের মাধ্যমে এই সকল বিষয়বস্তু অবশ্যই বিবেচনা করতে হবে। পরবর্তীতে প্রকল্প মূল্যায়ন করতে হবে এবং নির্বাচন করতে হবে। পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে কারিগরি দিক। প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ আবারও বলি যে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় প্রযুক্তিগত ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই ধরনের কাজের মধ্যে রয়েছে
উৎপাদন প্রক্রিয়া, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া কেমন, প্রযুক্তি নির্ধারণ করতে হবে, যন্ত্রপাতি নির্বাচন করতে হবে, প্রকল্প বাস্তবায়নের সহজ সাধ্যতা, অর্থাৎ প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে সহজ সাধ্যতা অর্থাৎ কতটুকু সহজে করা যায় কি না বা কোনো বাধা বিপত্তি আসে কি না। তো এই বিষয়গুলো কিন্তু এই কারিগরি দিকটায় বিবেচনা করা হয়ে থাকে। এরপর পরবর্তী পয়েন্ট হচ্ছে বাণিজ্যিক দিক। বাণিজ্যিক দিক কী? প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে উক্ত প্রকল্পের বাণিজ্যিক লাভজনকতা, অর্থাৎ বাণিজ্যিকভাবে সেই প্রকল্পে কতটুকু লাভজনক, অর্থাৎ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। যদি কোনো প্রকল্প বাছাই করার পরে সেই প্রকল্প থেকে যদি মুনাফা না হয়, তাহলে সেই প্রকল্প নির্বাচন করে, মূল্যায়ন করে, সেই প্রকল্প প্রণয়ন করে, পরিচালনা করে কোনো মূল্যায়ন, কোনো লাভ নেই। সো এই ক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক দিক থেকে, অর্থাৎ লাভজনক কিনা প্রকল্প নির্বাচন করার পরে, সেই প্রকল্প থেকে লাভ হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই বিবেচনা করা উচিত। তারপর হচ্ছে আর্থিক দিক। প্রকল্প নির্বাচন এবং মূল্যায়নের ক্ষেত্রে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে প্রকল্পের আর্থিক দিক, অর্থাৎ প্রকল্প প্রণয়ন করতে অথবা বাস্তবায়ন করতে সেই প্রকল্পের যে প্রয়োজনীয় অর্থ রয়েছে বা অর্থায়ন রয়েছে, সেই অর্থায়ন কী পরিমাণ হবে এবং কত টাকার মধ্যে হতে হবে, এবং সেই প্রকল্প কীভাবে মূলধনগুলো বিনিয়োগ করা হবে এবং সংগ্রহ করা হবে অর্থায়ন, সেই সকল বিষয় কিন্তু সম্ভাব্য দিক কিন্তু বিবেচনা করতে হয় এই পয়েন্টে, আর্থিক দিকে। এরপর যে পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে জাতীয় অর্থনীতিতে অবদান। অবশ্যই যে প্রকল্প বা যে ব্যবসা প্রতিষ্ঠা করা হবে বা নির্বাচন করা হবে, সেই প্রতিষ্ঠান অবশ্যই জাতীয় যে অর্থনীতি রয়েছে, সেই জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে কিনা, অর্থাৎ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারলে জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সেই অর্থনীতি ব্যবহার করা হবে, অর্থাৎ অর্থগুলো ব্যবহার করা হবে। সো এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। তো আলোচ্য দৃষ্টিকোণ থেকে যে প্রকল্পটি, তো এই সকল বিষয়গুলো যখন বিবেচনা করা হবে, ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং। ম্যাক্রো হচ্ছে বড় যে উপাদান, এবং ম্যাক্রো হচ্ছে বড় উপাদান, আর মাইক্রো হচ্ছে ছোট উপাদান। তো আমি আবারও বলি, ম্যাক্রো হচ্ছে বড় উপাদান, মাইক্রো হচ্ছে ছোট উপাদান, অর্থাৎ বড় উপাদান এবং ছোট উপাদানগুলো সবগুলো উপাদানই কিন্তু বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে বিবেচনার মাধ্যমেই পরবর্তীতে এই মূল্যায়ন এবং নির্বাচন করা হবে। তো এই সকল বিষয়গুলো অবশ্যই দৃষ্টিকোণ রেখেই প্রকল্প নির্বাচন করতে হয়, মূল্যায়ন করতে হয়। এবং পরবর্তী যেই আমরা পয়েন্টে চলে যাব, পরবর্তী পয়েন্ট হচ্ছে ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন, অর্থাৎ এই যে মূল্যায়ন করা হলো মাইক্রো স্ক্রিনিং এবং ম্যাক্রো স্ক্রিনের মাধ্যমে, এরপরে সুষ্ঠু একটি প্রকল্প কী করতে হবে, প্রকল্পের যেই মূল্যায়ন রয়েছে, সেই মূল্যায়নের বিষয়গুলোকে সঠিকভাবে প্রতিবেদনের মাধ্যমে রিপোর্ট আকারে, অর্থাৎ রিপোর্ট পেশ করতে হবে। যে ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হলো একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা। ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হচ্ছে একটি সুন্দর প্রতিবেদন পেশ করা, অর্থাৎ প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং নির্বাচন, ম্যাক্রো স্ক্রিনিং, মাইক্রো স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রকল্পগুলো মূল্যায়ন এবং নির্বাচনের পরবর্তী পর্যায়ে একটি সুন্দর প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে শেষ ধাপ প্রকল্প প্রণয়নের। তো নির্বাচিত প্রকল্পের যে সম্ভাব্য যেই যাচাইয়ের তথ্যগুলো রয়েছে, তার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করতে হয়। অর্থাৎ নির্বাচিত যে প্রকল্প, অর্থাৎ যেই প্রকল্পটি নির্বাচন করা হবে মূল্যায়নের মাধ্যমে, তো এই প্রকল্পটির সম্ভাবনা যে রয়েছে, সেই সম্ভাবনার যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই এই প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হয়। তো এই হচ্ছে পয়েন্ট। তো এর পরবর্তী পর্যায়ে আমরা মোটামুটি এখানে শেষ করলাম যে আমাদের যেই প্রকল্প প্রণয়ন প্রক্রিয়া রয়েছে, সেখানে আমরা দেখেছি প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, পরবর্তীতে প্রকল্প ধারণা মূল্যায়ন এবং নির্বাচন। এই প্রকল্প ধারণা মূল্যায়ন ও নির্বাচনের দুইটি পদ্ধতি আমরা আলোচনা করেছি, মাইক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং। পরবর্তীতে প্রতিবেদন প্রণয়ন, এর মাধ্যমেই কিন্তু আমাদের প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াটি শেষ হয়। তো এই হচ্ছে বিষয় আমাদের। তো আজকে আরেকটি আলোচনা করব আমি, যে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা। তো এগুলো হচ্ছে বড় যে প্রতিষ্ঠান রয়েছে, বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে আমরা এই প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াটি আমরা আলোচনা করেছি। এখন আলোচনা করব যে ক্ষুদ্র ব্যবসায় যখন পরিকল্পনা করা হবে, তার দিক নির্দেশনা, কিছু দিক নির্দেশনা রয়েছে। এখানে আলোচনা করা হয়েছে যে যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কোন কোন দিক
বিবেচনা করে একটি প্রকল্প বা পরিকল্পনা নির্ধারণ করবে বা পরিকল্পনা প্রণয়ন করবে সেটি। তো একটি ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করার সময় যত্নশীল হওয়া আবশ্যক, অর্থাৎ পরিকল্পনা যখন করা হবে অবশ্যই তখন যত্নশীল হতে হবে। শিল্পোদ্যোক্তা নিজে, অর্থাৎ শিল্পোদ্যোক্তা যে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগ নিবে বা উদ্যোগ গ্রহণ করবে সেই ব্যক্তি নিজে অথবা কোনো এক্সপার্ট অর্থাৎ বিশেষজ্ঞ দ্বারা এই পরিকল্পনা প্রণয়ন করতে পারে, অর্থাৎ এই প্ল্যানিংটা করতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের। তো সেই ক্ষেত্রে একটি সুষম ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্য কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, বিবেচনা করতে হবে। এই সকল বিষয়গুলো নিম্নে গাইডলাইন আকারে কিছু আলোচনা করা হয়েছে এখানে আমাদের বইতে। তো প্রথম পয়েন্টটি হচ্ছে যে ব্যবসায় পরিকল্পনা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হতে হবে এবং শব্দবাহুল্য বর্জিত হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ ব্যবসায় পরিকল্পনা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত হতে হবে। ব্যবসায়ের যে পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং রয়েছে সেটা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। সংক্ষিপ্ত হতে হবে কিন্তু অর্থবহ হতে হবে। যেমন তোমরা অবশ্যই সারাংশ সারমর্ম করেছো বাংলা দ্বিতীয় পত্রে, সেখানে দেখবে একটি বড় একটি প্যাসেজ বা উদ্দীপককে কিন্তু সংক্ষেপে দুই লাইনে অথবা 3 লাইনে কিন্তু সংক্ষেপে কী করা হয়, তুলে ধরা হয়। সেখানে কিন্তু এই 2 লাইনে 3 লাইনে কিন্তু পুরো বিষয়টিকে সারসংক্ষেপ রূপে একদম সুন্দর করে পুরো বিষয়টিকে কিন্তু তুলে ধরা হয় 2 লাইনে 3 লাইনের মধ্যে, অর্থাৎ এই 2 লাইন 3 লাইন খুবই অর্থবহ হয়ে থাকে। অর্থাৎ ঠিক সেম আমাদের যে ব্যবসায় পরিকল্পনা করা হবে, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তাদের ক্ষুদ্র ব্যবসায়ীর যখন কোনো পরিকল্পনা করবে তখন অবশ্যই এই পরিকল্পনা হতে হবে সংক্ষিপ্ত এবং অর্থবহ হতে হবে এবং অনেক বড় আকারে এবং শব্দবাহুল্য হওয়া কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সংক্ষিপ্ত হতে হবে এবং অর্থবহ হতে হবে, অবশ্যই সেটা অর্থপূর্ণ হতে হবে। এরপরের পয়েন্ট রয়েছে পণ্য ও বাজারের ক্ষেত্রে ব্যবসায়ের লক্ষ্য 2-1টি পণ্য বা অঞ্চলের প্রতি দৃষ্টি নিবন্ধন রাখা উচিত। অর্থাৎ একটি পণ্য ছাড়া অন্য আরেকটি পণ্য নিয়েও অবশ্যই দৃষ্টি রাখতে হবে এবং এক বাজার ছাড়া অন্য একটি বাজার নিয়েও আলোচনা। শুধুমাত্র একটি পণ্য দিয়ে এবং একটি বাজারে যে ব্যবসা প্রতিষ্ঠান করা হবে তা না, পাশাপাশি একটি পণ্যের পাশাপাশি আরেকটি পণ্য নিয়েও কাজ করতে হবে। পাশাপাশি একটি বাজার ছাড়াও পরবর্তী অন্য আরেকটি বাজার নিয়েও চিন্তাভাবনা রাখা উচিত পরিকল্পনার মধ্যে। এরপরে দেখব আমরা পরবর্তী পয়েন্ট যে ব্যবসার ব্যবস্থাপনা দলে অপরিচিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা উচিত না। অর্থাৎ ব্যবসার যারা ব্যবস্থাপনা করবে অর্থাৎ পরিচালনা করবে তাদের মধ্যে অপরিচিত কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা অবশ্যই উচিত হবে না, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী যে পয়েন্ট রয়েছে, কোনো পণ্যকে এমন টেকনিক্যাল শব্দ দ্বারা বর্ণনা করা উচিত নয় যা কেবল বিশেষজ্ঞরাই বুঝতে পারবেন। অর্থাৎ কোনো পণ্য বা কোনো বিষয় নিয়ে এমনভাবে আলোচনা করা যাবে না যেটা কিনা শুধুমাত্র বিশেষজ্ঞরাই বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবে না। অর্থাৎ সেই বিষয়গুলো অবশ্যই এমন হতে হবে যে কেউ পড়লেই যাতে বুঝতে পারে, এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী অবস্থা হচ্ছে বাস্তবসম্মত উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে বিক্রয়ের পরিমাণ হিসাব করতে হবে। অর্থাৎ বাস্তবসম্মত, এই পয়েন্টটি আবার একটু বলি যে বাস্তবসম্মতভাবে কিন্তু উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে হবে। অর্থাৎ বাস্তবিকভাবে কতটুকু পণ্য উৎপাদন করা সম্ভব এবং কতটুকু পণ্য বিক্রয় করা সম্ভব তা উল্লেখ করতে হবে। এমন কোনো উচ্চাভিলাষী অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা যে আমাদের পণ্য বিক্রি হবে দৈনিক 200 কিন্তু আমরা লিখে রেখেছি পরিকল্পনার মধ্যে 1000 বা 500, অবশ্যই সেটা অনেক পার্থক্য হবে। তো পার্থক্য হলে কিন্তু অবশ্যই এটা পরিকল্পনা আসলে সুষ্ঠু পরিকল্পনা বলে গণ্য হবে না। অর্থাৎ বাস্তবসম্মত একটি পরিকল্পনা তৈরি করতে হলে অবশ্যই পণ্যের যে পরিমাণ রয়েছে, পণ্যের উৎপাদন কত বাস্তবসম্মতভাবেই জেনুইনলি অর্থাৎ বাস্তবিকভাবেই কতটুকু পণ্য উৎপাদন করা সম্ভব দৈনিক বা মাসিক ভিত্তিক এবং তা কতটুকু বিক্রয় করা সম্ভব, সেই সকল বিষয় কিন্তু অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। তো এই হচ্ছে আরেকটি পয়েন্ট। তো এখন আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করব যে অস্পষ্ট তথ্যের উপর ভিত্তি করে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করা উচিত নয়। যে কোনো তথ্যই অবশ্যই পরিকল্পনা যখন করা হবে একটি ব্যবসায়ের তখন অনেক তথ্য সংগ্রহ করতে হয়, সেই তথ্যগুলো অবশ্যই হতে হবে বাস্তবসম্মত এবং অবশ্যই হতে হবে সুস্পষ্ট অর্থাৎ স্পষ্ট হতে হবে। অস্পষ্ট থাকলে হবে না। অস্পষ্ট তথ্য দিয়ে পরিকল্পনা প্রণয়ন করলে সেই পরিকল্পনা অবশ্যই
বাস্তবসম্মত হবে না বা সুষ্ঠু হবে না। পরবর্তী পর্যায়ে আরেকটি পয়েন্ট রয়েছে, ব্যবসায় সংক্রান্ত যে কোনো সমস্যা বর্তমান ও ভবিষ্যতে উদ্ভব হলে এমন সমস্যা আলোচনা ব্যবসায় পরিকল্পনা থাকা আবশ্যক। অর্থাৎ যদি ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা চলে আসতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে, সেই সময় সেই সমস্যা কিভাবে সমাধান করা হবে এবং কিভাবে তা থেকে উত্তরণ করা হবে এবং ব্যবসা পরবর্তীতে কিভাবে উন্নত করা হবে, সেই সকল বিষয় কিন্তু এই পরিকল্পনার মধ্যে থাকতে হবে। তারপর যে পয়েন্ট রয়েছে যে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে ব্যবস্থাপনা টিমের সকল সদস্যকে জড়িত করা এবং প্রয়োজন বোধে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। অর্থাৎ যারা ব্যবসায় পরিকল্পনা করবে, ব্যবসায় পরিচালনা করবে, তাদের অবশ্যই ব্যবসায় যখন পরিকল্পনা করা হবে সেই সময় ব্যবসায়ের যারা বাস্তবায়ন করবে বা পরিচালনা করবেন তাদের অবশ্যই সেখানে মজুদ থাকতে হবে, অর্থাৎ উপস্থিত থাকতে হবে। তাদের উপস্থিতির মাধ্যমে, তাদের বুদ্ধি পরামর্শের মাধ্যমে এবং বিশেষজ্ঞদের উপস্থিতির মাধ্যমে কিন্তু একটি পরিকল্পনা প্রণয়ন করা উচিত। তাহলেই কিন্তু সেই পরিকল্পনা কিন্তু ভবিষ্যতে বাস্তবায়ন করা সম্ভব এবং সফল করা সম্ভব। তো এই সকল বিষয়বস্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সকল গাইডলাইনগুলো একটি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে। এর পরবর্তী যে আলোচনা রয়েছে সেটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু। কিছু বিষয়বস্তু রয়েছে যে বিষয়বস্তুগুলো অবশ্যই থাকতে হবে একটি ব্যবসা পরিকল্পনায়। তো সেটি হচ্ছে, প্রথম যেটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম। অবশ্যই যখন একটি পরিকল্পনা করতে হবে সেখানে পরিকল্পনার মধ্যে প্রথমেই কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নামের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা অবশ্যই উল্লেখ করতে হবে। পরবর্তীতে উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের নাম, যিনি উদ্যোগ গ্রহণ করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের বা প্রকল্পের, তিনি অথবা যদি একাধিক হয়ে থাকে তাহলে তাদের নাম এখানে উল্লেখ থাকতে হবে। পরবর্তী যেটি রয়েছে যে উদ্যোক্তা বা পরিচালকবৃন্দের পরিচিতি, অর্থাৎ নামের পাশাপাশি তাদের পরিচিতি থাকতে হবে। এরপরের যে পয়েন্ট রয়েছে ব্যবসার ধরন, অর্থাৎ ব্যবসার ধরন কেমন, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় নাকি যৌথ মূলধনী ব্যবসায়। তো এগুলো কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে কোন ধরনের ব্যবসায়। তারপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসায় পরিচালনার ধরন, অর্থাৎ ব্যবসায় পরিচালনা কীভাবে হবে। একক ব্যবস্থাপনা, অর্থাৎ একজন মাত্র ব্যক্তি পরিচালনা করবে ব্যবসায়, অংশীদারি ব্যবস্থাপনা নাকি যৌথ ব্যবস্থাপনা, অর্থাৎ একের অধিক ব্যক্তিও ব্যবসা পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে অংশীদারি ব্যবস্থাপনা হতে পারে। পাশাপাশি যৌথ ব্যবস্থাপনা, অর্থাৎ অনেক ব্যক্তি মিলে যৌথভাবে ব্যবস্থাপনাও হতে পারে। অর্থাৎ কোন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসাটি পরিচালনা করা হবে সেটি কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে। পাশাপাশি মূলধনের পরিমাণ, আরেকটি বিষয় হচ্ছে মূলধনের পরিমাণ অবশ্যই উল্লেখ থাকতে হবে, যে কী পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি গঠন করা হবে এবং পরিচালিত হবে, সেই বিষয় নিয়ে অবশ্যই মূলধনের পরিমাণটি অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরের যে পয়েন্ট রয়েছে বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণ। বাজার জরিপ, অবশ্যই বাজার জরিপে পণ্যের চাহিদা, বাজারের আকার, ভবিষ্যৎ অগ্রগতির সম্ভাবনা, তারপর বাজার প্রবেশের কৌশল, অর্থাৎ বাজারে নতুন পণ্য নিয়ে কীভাবে প্রবেশ করা হবে সেই কৌশল এবং পণ্যের মূল্য কীরকম হবে, সেই সকল বিষয় নিয়ে কিন্তু এই বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে উল্লেখ থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে মুনাফা অর্জনের সম্ভাবনা, অর্থাৎ যেই প্রকল্প করা হবে, যে পরিকল্পনা করা হবে সেই পরিকল্পনা থেকে অবশ্যই মুনাফা অর্জন করা সম্ভব হবে কি না, সেই বিষয়ের জন্য অবশ্যই মুনাফা অর্জনের বর্তমান লক্ষ্য কী এবং ভবিষ্যতে কী লক্ষ্য রয়েছে মুনাফা অর্জনের ক্ষেত্রে, সেই সকল লক্ষ্য কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রাক্কলিত আর্থিক বিবরণী সংযুক্ত। প্রাক্কলিত অর্থাৎ কী? প্রাক্কলিত অর্থাৎ পূর্বে থেকে অনুমান করে নির্ধারণ করা। অর্থাৎ পূর্বে থেকেই অনুমান করতে হবে কত টাকার পণ্য বিক্রয় করা হবে, কত টাকা ব্যয় হবে। তো এই সকল বিষয় কিন্তু, এবং কত টাকা লাভ হবে বা কত টাকা মূলধন বাবদ ব্যয় হতে পারে, সব কিছু মিলিয়ে কিন্তু কত টাকা বিনিয়োগ করা হবে, সকল কিছুই কিন্তু এখানে আর্থিক বিবরণী একটি প্রাক্কলিত, অর্থাৎ পূর্বে থেকে অনুমানের উপর ভিত্তি করেই, তবে অনুমান নির্ভর হলেও এটি বাস্তবসম্মত হতে হবে অবশ্যই। দুঃখিত। তো অনুমান নির্ভর হতে হবে, বাস্তবসম্মত হতে হবে। এই প্রাক্কলিত অর্থাৎ পূর্বে থেকে অনুমান করে আর্থিক বিবরণী সংযুক্ত করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে প্রাক্কলিত আর্থিক বিবরণী সংযুক্ত যখন করবে তখন হচ্ছে মোট প্রকল্প ব্যয় অবশ্যই উল্লেখ থাকতে হবে।
প্রাক্কলিত আয় অর্থাৎ মোট প্রকল্প ব্যয়, প্রকল্পের মধ্যে মোট ব্যয় কত হবে। তারপর প্রাক্কলিত আয় অর্থাৎ পূর্বে থেকে অনুমান করে আয় কত হবে তা নির্ধারণ করতে হবে। প্রাক্কলিত ব্যয় অর্থাৎ পূর্বে থেকে অনুমান করে কত টাকা ব্যয় হবে তা নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে প্রাক্কলিত আয় ব্যয় বিবরণী অর্থাৎ প্রাক্কলিত অর্থাৎ পূর্বে থেকেই আয় ব্যয়ের বিবরণী তৈরি করে লাভ নাকি ক্ষতি হচ্ছে সেই সকল বিষয় পূর্বে থেকেই নির্ধারণ করতে হবে। প্রাক্কলিত উদ্বৃত্তপত্র অর্থাৎ দায় সম্পদ এবং মালিকানা সত্ত্ব কী হবে পূর্বে থেকেই তা নির্ধারণ করতে হবে। প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী অর্থাৎ পূর্বে থেকেই নগদ প্রবাহ অর্থাৎ নগদ টাকা কত টাকা ব্যবসায় নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ আসলো ব্যবসায় কত টাকা এবং ব্যবসা থেকে চলে গেল কত টাকা অর্থাৎ বহিঃপ্রবাহ নগদ বহিঃপ্রবাহ অর্থাৎ এই সকল বিষয় কিন্তু বিবরণী প্রস্তুত করতে হবে। পাশাপাশি সময় ব্যয় বিবরণী, সময় বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেখানে আয়ও সমান ব্যয়ও সমান, যেখানে লাভও নয় লসও নয় অর্থাৎ এমন একটি পয়েন্ট যেখানে আয় এবং ব্যয় সমান পর্যায়ে রয়েছে, যেখানে ব্যবসায় লাভও হচ্ছে না ব্যবসায়ের ক্ষতি হচ্ছে না অর্থাৎ সমান পর্যায়ে রয়েছে। তো এমন একটি বিবরণী তৈরি করা প্রয়োজন। অর্থাৎ এই বিবরণীটা প্রস্তুত করলে কি হয় যে একজন ব্যবসায়ী জানতে পারে যে কোন পর্যায়ে থাকলে তার কোনো লাভও হবে না লসও হবে না। অর্থাৎ এই টার্গেটটি থাকলে ব্যবসায়ী কিন্তু তার যখন ঝুঁকির পর্যায়ে থাকবে বা ব্যবসায়ের লসের সম্ভাবনা থাকবে তখন কিন্তু সে অ্যাটলিস্ট ঝুঁকি থেকে উত্তরণের জন্য ওই পর্যায়টি ধাপটি অতিক্রম করার চেষ্টা করবে বা ওই পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবে সময় ব্যয় বিবরণী তৈরি করলে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে যতটুকু আলোচনা করলাম আমি আবারও একটু রিভিউ দিচ্ছি যে আজকে আলোচনা করলাম আমরা যে প্রকল্প ধারণা মূল্যায়ন ও নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিংয়ের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। এরপর আলোচনা করেছি ব্যবসায় প্রকল্পের প্রতিবেদন প্রণয়ন এবং পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু, পরিকল্পনার মধ্যে যে বিষয়বস্তুগুলো থাকতে হয় সেই বিষয়গুলো আলোচনা করলাম। তো আজকে এতটুকুই থাকবে তোমাদের, তোমরা অবশ্যই 2 থেকে 3 বার ভিডিওটি দেখবে, পাশাপাশি রিডিং করবে। তো সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো এখানেই আমার ভিডিও ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।